আমার সঙ্গে আছেন জনাব মুজিবুর রহমান মঞ্জু। আপনার কাছে প্রশ্ন ছিল যে আসলে নির্বাচনী ধোঁয়াশা তাহলে আরো বাড়লো। দেখেন, নির্বাচনী ধোঁয়াশাটা তো আছে এবং এটা সহজে যাবে না যদি না এখানে একটা, আমি আবারও বলছি যে এখানে যদি একটা আলাপ আলোচনা করে একটা সমঝোতার জায়গায় না যাওয়া যায়। 1/11-এর সময় কথাটা খেয়াল করেন, সেখানে কিন্তু 1/11-এ কিন্তু আমাদের 2 বছর সময় লেগেছে এবং সেখানে এক ধরনের সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছিল। সংস্কার প্রক্রিয়ার পরে যারা সংস্কার প্রক্রিয়া শুরু করেছিলেন তারা যখন তাদের ইমেজ রক্ষা করতে পারেন নাই, তখন কিন্তু মানুষ তাদের আবার পক্ষ থেকে সরে গেছে। সরে যাওয়ার পরে কি হয়েছে, তখন তারা রাজনৈতিক দলগুলোর সাথে তারা আবার এক ধরনের সমঝোতা এসেছেন এবং 1/11 সমঝোতাটা কার সাথে হয়েছে? সমঝোতাটা হয়েছে তৎকালীন সরকারে যারা ছিলেন তাদের সাথে। আওয়ামী লীগের সমঝোতাটা হয়েছে, বিএনপির সাথে সমঝোতাটা হয় নাই। ফলে দেখা গেল যে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। এখন আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে বাংলাদেশের রাজনীতির একেবারে চরম বিপর্যয় ঘটেছে, যে বিপর্যয়টা অতীতে কখনো ঘটে নাই। এবং আলটিমেটলি আপনি যদি দেখেন, আওয়ামী লীগ আমাদেরকে 15 বছর 16 বছর আমাদেরকে একটা ফ্যাসিবাদী শাসন উপহার দিয়েছে ঠিক, কিন্তু আওয়ামী লীগ কিন্তু নিঃশেষ হয়ে গেছে। সুতরাং এখানেও আমি দেখছি এই জটিল পরিস্থিতি, এটা কিন্তু সাধারণ পরিস্থিতি না। আমরা যেভাবে মনে করছি যে একটা ইলেকশন হলেই সমাধান হয়ে যাবে বা একটা সংস্কার করলেই সবকিছু পরবর্তী, বিষয়টা কিন্তু এত সহজ না। আপনি দেখেন, এই যদি আমরা ধরে নিলাম এখন সমস্ত সংস্কার কাজ বাদ দিয়ে আমরা সরাসরি ইলেকশনে চলে গেলাম, যেটা 1/11-এর সময় হয়েছিল, তাদের যে সমস্ত সংস্কার কার্যক্রম শুরু হয়েছিল সেগুলো বাদ দিয়ে তারা ইলেকশনে ঢুকে গেছে। ইলেকশনে যাওয়ার পরে দেখা গেল যে ইলেকশনটা ম্যানিপুলেটেড হয়েছে। বিএনপি কিন্তু এই ইলেকশনটাকে মনে প্রাণে গ্রহণ করতে পারে নাই এবং এটা কিন্তু গণতন্ত্রের জন্য ধ্বংসাত্মক পথে আমরা চলে গেছি সেই থেকে। যেটা 90-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা গণতন্ত্রের যাত্রা শুরু করেছিলাম, 2008 থেকে কিন্তু আবার গণতন্ত্রটা ধসিয়ে গেছে। এখন আমি যেটা বলছি, এখন আমরা সবাই কিছুটা অস্থিরতার মধ্যে আছি। কারণ দেখেন, আমাদের দেশের মধ্যে অনেকগুলো অসুবিধা আমাদের মাথার উপরে আছে। একটা হচ্ছে ফ্যাসিবাদকে আমরা পরাজিত করেছি গণ অভ্যুত্থানের মাধ্যমে, কিন্তু ফ্যাসিবাদী শক্তি পুরোটাই এখনো এক্সিস্ট করছে এবং কিভাবে এক্সিস্ট করছে, সে কিন্তু হিংসাত্মকভাবে এক্সিস্ট করছে। সে কিন্তু প্রতিনিয়ত একটা হিংসাত্মক মনোভাব নিয়ে আছে। সে একটু সুযোগ পেলেই আবার আমাদের এটার প্রতিশোধ সে নিবে, এটা কিন্তু সে বারবার বলছে। তাহলে দেখেন, সরকার বা আমরা যারা গণ অভ্যুত্থানের শক্তি ছিলাম, আমাদের সাথে ফ্যাসিবাদের যে একটা রিকনসিলিয়েশন হওয়ার কথা ছিল, এই জায়গাটাতে যে ফ্যাসিবাদের বিচারের মধ্য দিয়ে একটা রাষ্ট্রটাকে আবার একটা প্রতিশোধবিহীন জায়গায় নিয়ে আস্তে আস্তে একসাথে সহ অবস্থানের জায়গাটা যাওয়া, সেই জায়গাটা কিন্তু একটা অনিশ্চয়তা রয়ে যাচ্ছে। বিচারের এখন পর্যন্ত সুনির্দিষ্ট জায়গায় আমরা পৌঁছাতে পারি নাই। আমরা নির্বাচন নিয়ে একটা বিতর্কের মধ্যে চলে গেছি। তো এই জন্য বলছি যে যদি দেখা যাচ্ছে যে আপনি যেটা বলছেন যে অনিশ্চয়তাটা কি, অনিশ্চয়তা হচ্ছে ডক্টর ইউনূস কিন্তু আমাদের আজিজ ভাই ভালো বলতে পারবেন, ডক্টর ইউনূস কিন্তু এর আগের বার যখন 2007 সালে উনাকে কিন্তু একটা সুযোগ এসেছিল, উনাকে কিন্তু বলা হয়েছিল যে উনি দায়িত্বটা নেন। উনি কিন্তু তখন বলেছেন আমি 5 বছর বা 10 বছরের না হলে আমি দায়িত্ব নিব না। এখন 5 বছর বা 10 বছরের কাউকে এখতিয়ার দেওয়ার ক্ষমতা তো কারো নাই। আমি একটু প্রশ্ন করি আপনার এই কথার পাশাপাশি, যে আসলে বলা হচ্ছে এনসিপির একজন বলছে যে তাকে 5 বছর চাই, বা একজন উপদেষ্টা বলেছে জনগণ 5 বছর চায়, তিনি এইভাবে বলেছেন। 5 বছর কি এইভাবে থাকা যায়? কোনো না, 5 বছর আমরা যদি ধরেন, এটা আজিজ ভাই বলেছেন যে যে কোনো কিছু থাকতে হলে আপনার কিন্তু একটা প্রসিডিওর আছে। যেমন আপনি এখানে যদি বলেন যে আমি এখানে 5 বছরের জন্য চাকরি করব, তাই না, তাহলে আপনার একটা ডিড ডকুমেন্টের ব্যাপার থাকে। রাষ্ট্রের নিয়ম হচ্ছে, হ্যাঁ, এখন যদি আমরা বলি যে ঠিক আছে ডক্টর ইউনূস 5 বছরের জন্য আমরা ওনাকে একটা স্পেশাল পজিশনে রাখতে চাই, 5 বছর উনি শাসন করবেন, 5 বছর পরে একটা ইলেকশন দিয়ে উনি চলে যাবেন, তাহলে এটার জন্য একটা গণভোট নিতে হবে, অথবা একটা সবার একটা ঐকমত্যে পৌঁছতে হবে যে রাষ্ট্র একটা বিশেষ পরিস্থিতিতে পৌঁছে গেছে, সুতরাং আমরা সবাই একমত হয়ে যেটা যে এখন ডক্টর ইউনূস কীভাবে ক্ষমতায় আছেন, এখন তো কোনো ভোট হয় নাই, এখন তো একটা ঐক্যমতের ভিত্তিতে আছেন। আপনি দেখবেন 1/11-এর সময়ও সেম কাণ্ডটা হয়েছিল। 1/11-এর সময় আওয়ামী লীগ সবাই কিন্তু গিয়েছিল, সে শুধু বিএনপি যায় নাই। যে আপনার ইয়াজউদ্দিন আহমেদের যে নেতৃত্বে আর্মি, ফখরুদ্দিন আহমেদ এবং এমইউ মইনু আহমেদের যে সরকারটা হয়েছিল, ওটা কিন্তু কনস্টিটিউশনালি রাইট ছিল না, সেটাকে আওয়ামী লীগ পরে এটাকে বৈধতা দিয়েছে। সুতরাং ওইটা ছিল ঐক্যমতের ভিত্তিতে। এখনো ধরেন আমরা আজকে যে ডক্টর ইউনূস 7-8 মাস ক্ষমতা চালাচ্ছেন, এটা কিসের ভিত্তিতে চালাচ্ছেন? সেটা তো একটা ঐক্যমতের ভিত্তিতে
আপনার ওই যে কি ডক্ট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে হাইকোর্টের একটা অর্ডার নিয়ে হাইকোর্টের একটা সুপ্রিম কোর্টের একটা মতামত নিয়ে এটা করা হচ্ছে। কিন্তু মতামতটা হচ্ছে সকল দলের, সবাই আমরা একমত হয়েছি যে হ্যাঁ ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই সমর্থন দিয়েছি। তার পথ দুইটা, একটা হচ্ছে ঐকমত্য আর একটা হচ্ছে গণভোট। ঐকমত্য যদি না হয় তাহলে গণভোট। তো সেই প্রসঙ্গ তো ডক্টর ইউনূস চাচ্ছেন না। আজকে যেটা দেখলাম আপনার আইন উপদেষ্টা বলেছেন যে ওনারা জুনের পরে আর একদিনও ওনারা থাকবেন না। তাহলে ওনারা তো বলছেন না যে আমরা 5 বছরের জন্য চাই। ফেসবুকে কে বলছে, তাসনিম যারা কি বলল, বা সার্জিস আলম কি বলল, বা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কার কাছ থেকে কি শুনলেন, এটা তো হতেই পারে। মানুষের বাক স্বাধীনতা আছে না? রাস্তায় দাঁড়িয়ে কেউ যদি বলে যে ডক্টর ইউনূসকে চাই না, এটাও বলার ক্ষমতা মানে অধিকার আছে, আবার দাঁড়িয়ে বলার অধিকার আছে যে চাই। এই চাই না চাই এটাকে তো আপনি একটা কগনিজেন্সের মধ্যে আনতে পারেন না। কগনিজেন্সের জন্য আনতে হলে আপনাকে এটাকে ফর্মুলেট করতে হবে। সেই জন্য আমি বলছি যে মানুষ কি বলছে, ফেসবুকে কি আলোচনা হচ্ছে, ঈদগাহে দাঁড়িয়ে মানুষ কি বলেছে, আমাদের জাহাঙ্গীর সাহেব লেফটেন্যান্ট জেনারেল উনি বাইরে কি শুনেছেন, পাবলিক বলছে ওনারা 5 বছর থাকুক। হ্যাঁ, যদি আপনি 5 বছর থাকতে চান তাহলে আপনি ম্যান্ডেট নেন, ঠিক আছে। এখানে কিন্তু অনেক পোলারাইজেশনের আভাস আমি পাচ্ছি। ধরেন বিএনপি যদি সিরিয়াস হয় যে আমরা ডিসেম্বরের বাইরে আর অ্যাকসেপ্ট করব না, এর মধ্যে কিন্তু বিএনপি কিন্তু একবার পয়েন্ট রেজ করেছিল যে এই সরকার যদি তার গ্রহণযোগ্যতা হারায় তাহলে তো এর আন্ডারে ইলেকশন হবে না। আরো একটা প্রশ্ন আছে কিন্তু, আর দেখেন আমি এই কথাগুলো বলতে চাই না, তারপরে আলোচনায় উঠে যায়, বলতে হয়। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন না, আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করছেন না, তাহলে আওয়ামী লীগ তো একটা বৈধ রাজনৈতিক দল হিসেবে বিচারও করছেন না। বিচার হয়তো বিচার প্রক্রিয়া চলছে, সেটা একটা চার্জশিট দেন দলের না, সেটা তো ব্যক্তির বিচার হচ্ছে, দলের না। আচ্ছা, তাহলে বিএনপি দেখেন, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, এই যারা স্বৈরাচারের দোসর ছিল বা যাদেরকে আমরা বলছি, এরা যদি বৈধ রাজনৈতিক দল হিসেবে থাকে তাহলে আপনি যে সরকার থাকবে, সরকার তো এদেরও গ্রহণযোগ্য হতে হবে, নাহলে ইলেকশন আনফেয়ার ইলেকশন হবে কিভাবে, তাই না? তো এরা যদি বৈধ রাজনৈতিক দল আকারে থাকে, এখন দেখেন সরকারের যত মিটিং শিটিং হচ্ছে সেখানে কিন্তু আওয়ামী লীগকে ডাকা হচ্ছে না, জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে না, ওয়ার্কার্স পার্টিকে ডাকা হচ্ছে না, তাই তো? তো এই ইলেকশনের সময় এরা যদি বৈধ দল হিসেবে থাকে, এরা যদি বলে যে এই সরকারের প্রতি আমাদের নো কনফিডেন্স, তাহলে তো এই সরকার ইলেকশন কন্ডাক্ট করতে পারবে না। কি বলেন, পারবে? এবং এরপরে যদি বিএনপিও বলে যে আমরা এই সরকারের প্রতি আমাদের আস্থা নাই, এই সরকার, তাহলে তো এই সরকার ইলেকশন কন্ডাক্ট করতে পারবে না। সেক্ষেত্রে আরেকটা স্কোপ চলে আসতে পারে, সেটা হচ্ছে ঠিক আছে ডক্টর ইউনূস রিজাইন করে উনি ইলেকশনে দাঁড়ালেন বা উনি এনসিপির নেতৃত্ব গ্রহণ করলেন, যদি হয় সেটাও একটা ফর্মুলেশন হতে পারে। তো সেই জন্য বলছি যে এই আলোচনা জটিলতায় না গিয়ে বরং যেটা 1-11-এ আমি বিএনপির নেতৃবৃন্দকে বলেছি যে যেটা 1-11-এ হয়েছে, আপনারা সমঝোতার জায়গায় না গিয়ে আপনারা একটা অনর্মনভাবে ছিলেন। এখন যদি একটা সমঝোতার মধ্যে না আসে, সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা সমঝোতা কেউ না কেউ করে একটা আমাদের বিচার, সংস্কার, ইলেকশন, এই তিনটাকে যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা সবাই বিপদে পড়ব।